ছোট বোনকে নিজের স্বামীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে যে কোনো নারীরই মেজাজের পারদ তুঙ্গে উঠে যাবে, এটাই স্বাভাবিক। জেসমিনেরও ঠিক তাই। পা থেকে মাথা পর্যন্ত জ্বলন্ত আগুনে হাঁড়ির ফুটন্ত পানির মতো রাগে টগবগ করছে। যে কোনো মুহূর্তেই উপচে পড়ে যাবে। ড্রিম লাইটে নীলচে আলোয় পারভীনের সাদা কোমর কেমন চোখ রাঙিয়ে চেয়ে আছে, যেন প্রতি মুহূর্তেই জেসমিনের দিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলছে, তুই হেরে গেলি আপা, তুই হেরে গেলি। নিজের রাগটা প্রাণপণে সামলে বেডরুমের দরজা আস্তে করে লাগিয়ে আবার নিজের রুমে চলে এলো জেসমিন। নিজের মনকে যেন প্রতি নিঃশ্বাসে বুঝিয়ে চলেছে, এইমাত্র যেটা দেখেছ সেটা মিথ্যা অথবা দুঃস্বপ্ন। এত বড় সত্যটাকে এত সহজেই পোষ মানিয়ে মিথ্যা বলে চালানো অসম্ভব। মনের উল্টো পিঠে যতই ঘুরতে চেষ্টা চালাচ্ছে জেসমিন, ততই যেন অপ্রিয় দৃশ্যগুলোর পুনর্মিলন ঘটেছে। চোখেও তার মিথ্যা সায় দিচ্ছে না। জেসমিন দেওয়ালের সাথে পিঠ এলিয়ে মেঝেতে বসে আছে। চোখের অজান্তেই শিশির বিন্দু জমেছে কোণ জুড়ে। শাড়ির আঁচল তুলে মুছতে যাবে অমনি পেটের ভেতর থাকা অস্বস্তি তাকে জানান দিল ওই অপ্রিয় ঘটনার সেও একজন সাক্ষী। পেটের ওপর থেকে কাপড় সরিয়ে আলতোভাবে হাত রাখল। ছোট ছোট পদাঘাত অনুভব করছে, আজই প্রথম অনুভব করল। নিমিষেই চোখ বেয়ে নামা স্রোত উষ্ঠে স্পর্শ করে নিয়েছে। বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা আঁকড়ে ধরে আছে জানালার কাছ। বৃষ্টি ঝরে গেছে অনেক আগেই, এখনো আকাশ অনেকটা পরিচ্ছন্ন। দু চারটে ক্ষুদ্র তারার দেখা মিলে। খানিক বাদে বাদে দমকা হাওয়া পর্দা নাড়িয়ে যাচ্ছে। হাওয়ার দাপটে পর্দাটা বারবার হুমকি খেয়ে জেসমিনের মুখের ওপর পড়ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। বিষাদের মুখমণ্ডলে একরাশ বিরক্তি, ঘৃণা, রাগ উপচে উঠেছে। আর হঠাৎই ড্রয়িং রুমের ওয়াল ক্লকটা গলা ছাড়ল, ডং ডং। রাত 2টো। আবছায়াতেই জেসমিন রুম্মানকে দেখতে পেল। শব্দহীন ছোট ছোট কদমে সাবধানে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে জেসমিন বাল্ব জ্বলে দিল। অনাকাঙ্ক্ষিত আলোতে রুম্মান ঝলসে যাবার উপক্রম। জেসমিনের রক্তরাঙা চোখে চোখ পড়তেই শিউরিয়ে ওঠে একে। জেসমিন, তুমি জেগে আছো? তেতো হয়ে থাকা গলায় কেমন শান্ত স্বরে জেসমিন বলল, কোথায় গিয়েছিলে? কোথায় আবার? ওয়াশরুমে। তুমি শুয়ে পড়ো, আমি বাল্ব বন্ধ করে দিচ্ছি। কথা বলার কোনো সুযোগ না দিয়েই চালিয়ে গেল নষ্ট মুখের মিষ্টি কথার ফুলঝুরি। আহ জেসমিন, তোমাকে না কতবার বলেছি রাত জাগবে না, এই সময় তোমার ফুল রেস্টে দরকার। আসলে তোমাকে নিয়ে আমি আর পারলাম না। দিন দিনই কেমন অমনোযোগী হয়ে যাচ্ছ তুমি। কথাগুলো যেন আগ্নেয়গিরি জ্বালামুখ হতে গড়িয়ে পড়া লাভার মতো জেসমিনের সমস্ত শরীর জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দিচ্ছে। একটা মানুষ দিনের পর দিন এভাবে নিজেকে সৎ বানাতে ব্যস্ত, নানান কথাবার্তায় মিথ্যা ভালোবাসায়। সত্যি একদিন অবধি একবার জন্য ও সন্দেহ হয়নি জেসমিনের। হয়তো সে বোকা বলে, নয়তো ওই বিশ্বাসঘাতক মানুষটির বুদ্ধিতে খুবই ধূর্ত। জেসমিন যেখানেই পাথুরে মূর্তিতে রূপান্তরিত হয়েছে। রুম্মান এগিয়ে গিয়ে জেসমিনের 2 কাঁধের ওপর তার 2 হাত রাখল। এরপর জেসমিনের চোখের দিকে চেয়ে বলল, তোমার শরীর খারাপ লাগছে। আর হঠাৎই জেসমিন মুখ সামলাতে না পেরে বিস্ফোরিত কণ্ঠে জানতে চাইল, আমাকে এভাবে ঠকালে কেন? হঠাৎই রুম্মানের মুখে বিস্ময়তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। চোখ দুটোতেও অপরাধের দায় সামলানো সহজ কাজ নয়, তবুও চেষ্টা চালিয়ে গেল। কি বলছো জেসমিন? আমি তোমাকে ঠেকাতে যাব কেন? জেসমিন রুম্মানের হাতটা আলতো করে ধরে তার তলপেটের ওপর বসিয়ে বলল, তুমি আমাকে ঠকিয়েছো কি না বলো? আমার চোখ তো আর মিথ্যা দেখেনি। রুম্মান হাত নামিয়ে নিল। ধরা পড়ে গেছে জেসমিনের কাছে। যে সন্তান এখনো ভূমিষ্ঠ হতে পারেনি, তাকে ছুঁয়ে মিথ্যা বলার সাহস তার নেই। রুম্মান মুখ লুকাতে নিচে নামিয়ে নিল। জেসমিনের চোখ আর কোনো বাধা মানেনি। উচ্চস্বরে হাউমাউ করে কেঁদে উঠে, কি পারলে না তো? জানতাম তুমি পারবে না। কেন তুমি আমার সাথে এমন করলে? আমার ছোট বোনটার জীবন তুমি নষ্ট করে দিচ্ছ। কেন রুম্মান, কেন? অন্ধকারের মধ্যে পারভিন দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। মন চাইছে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে আপার 2 পা জড়িয়ে বলতে, আমাকে মাফ করে দে আপা।
আমি রুম্মানকে খুব ভালোবেসে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে। তুই চাইলে আমি আর কখনো তোদের বাড়িতে আসব না। তবুও তুই রুম্মানকে কিছু বলিস না। এসব নিয়ে ভাবতে ভাবতে রুম্মানের উচ্চস্বরের আওয়াজে পারভীনের ভাবনায় ছেদ পড়ল। রুম্মান কর্কশ কণ্ঠে বলছে, আরে আমি কে ঠকিয়েছি? ঠকিয়েছে তো তোমার বাপ। সুন্দরী ছোট মেয়ে পারভীনকে দেখিয়ে বিয়ের দিন তুলে দিয়েছে ডিস্টার্বিং, বোরিং সেকেলের তোমাকে, যে তিলে তিলে আমার স্বপ্নগুলো অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। বিয়ের দিন নিহাত আমার মায়ের সম্মান রক্ষায় কিচ্ছুটি বলিনি, নয়তো আজীবন তোমাকে আইবুড়ো হয়ে কাটাতে হতো। কে নেবে এই কুৎসিত চেহারা তোমাকে? বিয়ের দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার সাথে করা অন্যায়ের বদলা আমি নেবই, এবং আমি ঠিক তাই করলাম। তোমার বোনকে আমি আমার ভালোবাসার জালে জড়িয়ে নিলাম, আর ওর সরলতার সুযোগ নিয়ে তোমার ও তোমার বাবার বিশ্বাসের খুলিতে গুলি ঢুকে দিয়েছি। আই অ্যাম সাকসেস। পারভীন কোনোভাবে নিজেকে ধরে রাখতে পারল না। তার মানে এতদিন রুম্মান তার সাথে যা যা করেছে সবটা বদলা নেওয়ার জন্যই। এখানে কোনো ভালোবাসা ছিল না, তাকেও ঠকিয়েছে। এটা কিছুতেই হতে পারে না। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে অন্ধকারের মধ্যেই হেঁটে হেঁটে রুমে চলে গেল। এক বুক কষ্ট নিয়ে টেবিলের চেয়ারটায় টেনে বসল। ল্যাম্পশেডে আলো জ্বেলে একটা খাতা ও কলম নিয়ে লিখতে শুরু করল। কাঁপা কাঁপা হাতে অক্ষরগুলো যেন চেয়ে আছে পলকহীন চোখে। ফোঁটায় ফোঁটায় চোখের জল পড়ছে সেই সাদা কাগজের ওপর। যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের কাছে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা নির্ণয় করার সুযোগ থাকে না। ঠিক তেমনি আমিও নিজেকে মানিয়ে নিতে পারিনি। তোর স্বামীর মিথ্যা প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন যে কথাগুলো বলতে যাচ্ছি, হতে পারে এটাই আমার জীবনের শেষ কথা। তাই আমার মনে হয়েছে এই কথাগুলো তোকে বলা দরকার। যেদিন প্রথম আমি রুম্মানের ওপর দুর্বল হয়ে পড়ি, সেদিন ছিল এমনি বৃষ্টি ভেজা দিন। হ্যাঁ, তোকে দেখতে এসেছিল ওরা। তখন পর্যন্ত জানতাম না তোর জন্য এমন একজন সুপুরুষ আসবে। কিন্তু আম্মা তোর বদলে আমাকে সাজিয়ে দিলেন। মনের কোণে জেঁকে বসেছিল বিয়ের মালাটা বুঝি আমার গলায় ঝুলবে। অজান্তেই রুম্মানকে ভালোবেসে ফেলি। আমাকে দেখে তাদের পছন্দ হয়েছে জানান। এই কথা শুনে চোখের কোণে জল চলে এসেছিল। আমি বারবার ঘোমটার আড়ালে লুকিয়ে লুকিয়ে রুম্মানের মুখটা দেখছি। নিষ্পাপ মুখখানিতে উজ্জ্বলতা দেখাছিলাম সেদিন। কিন্তু আমি কখনো ভাবিনি এই মানুষটা আসলে মানুষ নয়, একজন বিশ্বাসঘাতক দানব। এরপর তারা চলে গেলেন। সর্বক্ষণ শুধু মনের মাঝে শুধুই একটি মুখের চিত্র অঙ্কন করে গেছি শতবার। আর ভাবতে লাগলাম পাড়ার সেই সব মহিলাদের মুখের কি হাল হবে যারা দিনরাত আমাদের দুই বোনের চিন্তায় বিভোর ছিল। সোলেমান ব্যাপারীর মাইয়া দুইটার কোনো গতি হইল না। বড় মাইয়াডা তো পাইকা গেছেই, এখন আবার ছোটডারেও। কিন্তু হঠাৎই আমি থমকে দাঁড়ালাম বড় ভাবির কথা শুনে। কি পারভিন, তুমি এত লাফাইতেছ কেন? তোমার লাভ দেখা তো মনে হয় বিয়া জেসমিনের না তোমার। আমি তাজ্জব বনে গেলাম। এ আবার কেমন কথা? কৌতূহল দমিয়ে পাল্টা প্রশ্ন করি, কি কন ভাবি? কিছুইতে বুঝতেছি না। এরপর ভাবির পিশাচি হাসি ও কথার জাতাকলে নিষ্পেষিত হয়ে গেল আমার সমস্ত সত্তা। কিন্তু এত দিনে বিয়ে নামক যে বীজ হৃদয়ে রোপণ করেছিলাম, সেই বীজ অঙ্কুরিত হয়ে দিব্যি বড় হয়ে গেছে। চাইলেও তা বিনষ্ট করতে পারি না। একবার ভাবলাম এই সমস্ত ঘটনাবলী রুম্মান ও তার পরিবারের সবাইকে বলে দেব। এরপর আমি আর রুম্মান পালিয়ে যাব দূর, বহুদূর। কিন্তু সম্পর্কের বেড়াজাল থেকে ছিন্ন হতে পারিনি। একদিকে নিজের পরিবার, আর অন্যদিকে, জানিস আপা, তোর বিয়ের দিন রাতে দু চোখের পাতা এক করতে পারিনি। শুধু ভেবেছিলাম কার স্থানে কে দখলদারি চালায়। এইভাবে দিন কেটে যাচ্ছিল। মন থেকে যতটা সম্ভব মুছে ফেলেছিলাম রুম্মান নামক মরীচিকাকে। কিন্তু যখনই ওরা বুঝতে পারল বিয়ের আগে যাকে দেখে গিয়েছিল সে তুই না আমি, তখনই বুঝে গেছিলাম আমাদের পরিবারের জন্য কিছু একটা ধামাকা অপেক্ষা করছে। তুই যখন রুম্মানের সাথে রাগ করে আমাদের বাড়িতে
চলে আসতে মনে মাঝে কেন জানি কিঞ্চিত সুখের অনুভূতি হতো। এটাকেই বুঝি হিংসা বলে। তখন থেকেই মনের মাঝে জমে থাকা ভালোবাসার ধূতরা ফুলটা বিষ হতে থাকে। আমার সাথে রুম্মানের যোগাযোগটা আবার শুরু হয়। মা খানিকটা আঁচ করতে পেরেছিলেন, কিন্তু তলায় পৌঁছাতে পারেনি। তবে আমাকে অনেক শাসিয়েছেন, কিন্তু তোকে কখনো বলিনি, কারণ তুই কষ্ট পাবি। এরপর মা তোকে যে বুদ্ধিটা দিলেন, সেটাই আমার আর রুম্মানের মাঝে কাল হয়ে দাঁড়ালো। তোকে বাচ্চা নিতে বললেন, তুই ঠিক তাই করলি, আর রোমান ও তোর প্রতি আসক্ত হয়ে পড়েছে। আবার আমাদের সম্পর্কের মাঝে ফাটলের সৃষ্টি হয়েছে। এরপর তুই যখন অসুস্থ, তখন মা আমাকে তোর দেখাশোনার জন্য তোদের বাড়িতে পাঠায়। এখন আর আমাদের মাঝে কোনো বাধাই রইল না। তবে রুম্মানকে বাহবা দিতেই হয়, লোকটা বড় একজন অভিনেতা। তোকে ম্যানেজ করে আমার সাথে সম্পর্ক বল আর বৈধ সম্পর্ক বল করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আজ সত্যি আমি ফেঁসে গেছি। রুম্মান আমার সাথে অভিনয় করেছে, আমিও কিচ্ছুটি বুঝিনি। আমার দেহটা নিয়ে শুধু খেলাই করেছে, একটুও ভালোবাসেনি। সবটাই বদলা নেওয়ার জন্য। আমাকে মাফ করে দিস আপা। আই অ্যাম সরি। পারভিন। দেওয়াল ঘড়িটার শব্দে ঘুম ভাঙল জেসমিনের। ভোর 7টা। জেসমিন মেঝেতে দেওয়ালের সাথে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছিল। চোখ মেলে রুম্মানকে বিছানায় দেখেনি। আজ পর্যন্ত যতবারই তার সাথে ঝগড়া হয়েছে, কখনো সকালে রুম্মানকে ঘরে দেখেনি জেসমিন। তার মায়ের রুমে গিয়ে থাকে। জেসমিন দ্রুত পায়ে হেঁটে পারভিনের রুমের দিকে ছুটল। না, এভাবে চলতে থাকলে এর ভবিষ্যৎ অন্ধকার। আজই পারভিনকে এই বাড়ি থেকে পাঠিয়ে দেব। এরপর এই ঘটনা লোক জানাজানি হলে সারা জীবনের জন্য মাথা কাটা যাবে জেসমিনের বাবা মায়ের। পারভিনের দরজায় পৌঁছে ধাক্কা দিল, কিন্তু দরজা বন্ধ। 2-4টে দরজায় থাপড় মারতে পায়ের তলায় তরল কিছু অনুভব করতে পেল। সন্দেহ এড়াতে ভালোভাবে লক্ষ্য করতেই শিউরে ওঠে জেসমিন। এ কি, এত রক্ত! দরজার নিচ থেকে গড়িয়ে এসেছে। উচ্চ স্বরে চেঁচিয়ে উঠল জেসমিন। আতঙ্কের হুল ক্রমাগত ফুটিয়ে যাচ্ছে জেসমিনের সমস্ত শরীর জুড়ে। হাত পা অসাড় হয়ে প্রভাব ফেলছে শ্বাস প্রশ্বাসের গতির ওপর। জমাট বাঁধা রক্ত পায়ের নিচে চটচটে হয়ে আছে। জেসমিন কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কাতে শুরু করে। বরাঙ্গবর চেষ্টাও ব্যর্থ হয়ে শেষবারের মতো জোরে একটা ধাক্কা দিতেই হঠাৎ ভেতর থেকে লক খুলে গেল। দ্রুততার সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে অমনি রুম্মানকে দেখতে পেল। মুহূর্তেই ভুলে গেল সব। বুকের ভেতর জমে থাকা গতরাতে সেই নিকৃষ্টতম স্মৃতিটা মাথা উঁচিয়ে উকি দিয়ে উঠল। রুম্মান আবার পারভিনের রুমে এসেছে। এত করে বোঝালাম, তারপরেও। ঘৃণার গলাটা ভারী হয়ে আসছে জেসমিনের। সি সি। রুম্মান চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। কিন্তু পারভিন কোথায়? টেবিলের ওপর একটা সাদা কাগজ দেখতে পেল জেসমিন। কাগজটা দেখতে সামনে এগোতে পাটা কিসে যেন আটকে গেল। টাল সামলে নিচে তাকাতেই দেখল ল্যাম্পশেডটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ল্যাম্পশেডের কাচের ছাউনিটা ভেঙে গুঁড়িয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সাবধানে পা ফেলে সামনে গেল ভালোভাবে দেখার জন্য। কাছে গিয়ে দেখতে শিউরে ওঠে, এ কি! ল্যাম্পশেডটা রক্তে মাখামাখি অবস্থায় পড়ে আছে। আর তখনই দরজার ওপাশে রক্তের কথা মনে পড়ে গেল। চমকে গিয়ে রুম্মানের কাছে এগিয়ে এসে দেখে রুম্মানের মাথা থেকেই ওই রক্ত উৎপত্তি। কৌতূহলের চোখ যেন বিস্ময়ে চিকচিক করছে। কি হয়েছে রুম্মানের? মাথার পেছনের দিকটায় রক্তে একদম চটচটে হয়ে আছে, আর সেখান থেকেই টেবিলের পায়া বেয়ে নেমে গেছে রক্তের স্রোত দরজার ওপাশ পর্যন্ত। জেসমিন কিছু না বুঝতে পেরে চিৎকারের সাথে দৌড়ে গিয়ে রুম্মানকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু রুম্মানকে ছুঁতেই চেয়ার থেকে নিথর দেহটা ফসকে মেঝেতে পড়ে যায়। নিজেকে কোনোমতে সামলে নিয়ে রুম্মানের মাথাটা নিজের কোলে তুলে বলতে লাগলো, রুম্মান, কি হয়েছে তোমার? কথা বলো। কিন্তু নিশ্চুপ। রুম্মান কোনো সাড়াই দেয়নি।
রুম্মানের সমস্ত শরীর বরফ গলা জলের মতো ঠান্ডা হয়ে আছে। নিস্তেজ হয়ে থাকা শরীরটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জেসমিন কথা বলার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতে কোনো ফল পাওয়া গেল না। জেসমিনের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না, শুধু অবাক দৃষ্টিতে বোঝার চেষ্টা চালাচ্ছে কি হচ্ছে এসব। আর পারভিন কোথায়? কোথা থেকে যেন ছোট ছোট নিঃশ্বাসের সাথে কান্না মেশানো শব্দ ভেসে আছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না, কান্নাটা খুব কানে বাজছে। জেসমিন এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। মাথার কিচ্ছু ঢুকছে না, কান্নার শব্দটা যেন বেড়েই চলেছে। কোল থেকে রুম্মানের মাথাটা খুব সাবধানে নিচে নামিয়ে কান্নার শব্দটা অনুসরণ করে ঘরের দক্ষিণ দিকটাতে এগুতে লাগলো। সামনেই একটা বড় আলমারি, এখান থেকেই শব্দটা আসছে। জেসমিন তার বোনের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেল সেদিকে। ভয়ে ভয়ে আলমারির দরজাটায় হাত রাখল। বুকের ভেতর ভয়টা জেঁকে বসেছে। আলমারির দরজাটা খুলতেই পারভিন একটা চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরল। পারভিনের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, থরথরিয়ে কাঁপছে। খুব শক্ত করে তাকে জড়িয়ে আসে। জেসমিন নিজেকে কোনোমতে ছাড়িয়ে পারভিনকে টেনে তুলে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? আর রুম্মানের এই অবস্থা কি করে হলো? পারভিনের মুখে কোনো কথা নেই, এখনও কাঁপছে। পারভিন তাকে বারবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর পেল না। এরপর জেসমিন পারভিনকে টেনে রুম্মানের কাছে গিয়ে দাঁড়ালো। রুম্মানকে দেখে পারভিন চেঁচিয়ে উঠল। জেসমিন পারভিনের মুখটা চেপে ধরে বলল, চুপ চুপ, পাশের ঘরেই ওর মা আছে, এখনই যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এবার বল, তুই ওকে মারলি কিভাবে? পারভিন কাঁপা কাঁপা গলায় বলল, মরে গেছে। মাথার পেছনটায় আঘাত পেয়েছে ভীষণ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর বেঁচে নেই। পারভিন আবার হু হু করে কেঁদে উঠল। এই দৃশ্যটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। কিন্তু আরেকটা বিষয় দেখে পারভিন সত্যি অবাক হয়ে গেল। জেসমিন কিভাবে এত সহজেই এই বিষয়টা নিচ্ছে। ওর স্বামী যে কিনা নিষ্প্রাণ দেহেও মেঝেতে পড়ে আছে, আর জেসমিন সেটা এড়িয়ে উল্টো ধামাচাপা দেওয়ার জন্য পারভিনের মুখ চেপে ধরে বসেছে। পাশের রুমে রুম্মানের মা আছে। জেসমিনের চোখে কেমন একটা উচ্ছ্বাস লক্ষ্য করলেন পারভিন। জেসমিন এগিয়ে গিয়ে ভেতর থেকে দরজাটা লক করে দিল। তার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম, শাড়ির আঁচল তুলে সেই ঘাম মুছে নিল। এরপর আবার পারভিনের কাছে সেই একই প্রশ্ন ছুড়ল, কিভাবে মারলি রুম্মানকে? এরপর পারভিন চোখ বুজে নিজেকে কোনো মতে শান্ত করে বলতে শুরু করলো, দেখ আপা, আমি রুম্মানকে মারতে চাইনি, এটা একটা দুর্ঘটনা। গতকাল তোদের ঝগড়াটা আমি শুনে নিয়েছিলাম, নিজের অপরাধের পরিমাণটা উপলব্ধি করি। রুম্মানের ভালোবাসার অভিনয় আমার কাছে জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল। ও শুধু আমাকে প্রতিশোধের জন্য ব্যবহার করেছে। এসব শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ছুটে চলে এলাম। এরপর ডিসিশন নিলাম আমি সুসাইড করব। পারভিন টেবিলের ওপরে রাখা কাগজটা একটানে তুলে জেসমিনের হাতে তুলে দেয়। এরপর পারভিন হাত উঁচু করে সিলিংয়ের ফ্যানটার সাথে ঝুলতে থাকা ওড়নাটা দেখালো। বলল, আমি পারিনি আপা, মৃত্যু যে কতটা ভয়ানক তা আজ করতে পেরেছিলাম। গলায় হাজারবার ওড়নাটা পরিয়েছি, কিন্তু সাহস হয়নি। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলেন, তার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠেছিল। বাবার কথা মনে পড়েছিল, আর যে মানুষটা ছোট থেকে অবহেলায় বড় হয়েছিল তার কথাটাও মনে হচ্ছিল, যাকে আমি সেই ছোট থেকে জ্বালিয়ে এসেছি, আর এখন তার খেয়ে তাকেই সবল মেরেছিলাম। এই তোর ছবি বারবার আমার মনটাকে নাড়িয়ে তুলছিল। আর হঠাৎই দরজায় টোকার আওয়াজ আসে। ভাবলাম তুই এসেছিস, শেষবারের মতো তোর মুখটা দেখতে মনে হলো। মৃত্যুর আগে তোর কাছে থেকে ক্ষমা চেয়ে নিলাম। আমি নিচে নেমে এলাম, কিন্তু দরজা খুলতেই দেখি ওই পশুটা আবার এসেছে। আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছিল ওর মুখটা দেখে। যে মানুষটাকে আমি এত ভালোবেসেছিলাম, সে শুধু আমাকে ব্যবহার করেছে। আমি তিক্ত ভাষায় জানতে চাইলাম, কি চাই এখানে? কি চাই মানে?
তোমাকে দেখতে এসেছি। এরপরই সে এই কাগজটা দেখতে পেল। এটা দেখে এমনভাবে হাসছিল যেটা দেখে আমার মাথায় আগুন ধরে যায়। তারপরেও আমি নিজেকে সামলে বললাম, এখান থেকে চলে যান। প্রতি উত্তরে বলল, এসেছি যখন তখন কিছু না নিয়েই কি যাব? এই বলে আমাকে জড়িয়ে ধরে। তখন রুম্মানের স্পর্শ আমার সমস্ত শরীরে কাটার মতো বিঁধছিল। এর আগেও কতবার ওর হাত আমাকে স্পর্শ করেছে, কিন্তু এমন নোংরা অনুভূতি কখনো হয়নি। তাই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। কিন্তু রুম্মানের সাথে আমি কোনো মতেই পেরে উঠছিলাম না। এরপর নিজেকে বাঁচাতে টেবিলের ওপরে থাকা ল্যাম্পশেডটা হাতে তুলে সোজা রুম্মানের মাথায় বসিয়ে দিলাম। আপা, আমি ইচ্ছে করে এটা করিনি। আমাকে বিশ্বাস কর। এরপর রুম্মানের মাথা থেকে রক্ত ঝরতে শুরু হয়। তার সাথে মরণ ব্যথায় কোঁকিয়ে উঠল। আমি ভয় পেয়ে ওই আলমারিতে লুকিয়ে পড়ি। আমি কখনোই ভাবিনি রুম্মান মরে যাবে। এই বলেই পারভিন আবার উচ্চস্বরে কেঁদে ওঠে। জেসমিনের চোখে কোনো জল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ড্রাইভার, গাড়ি বের করো এক্ষুনি। ম্যাডাম, এত রাতে? স্যার জানতে পারলে আস্ত রাখবে না। আমি বলছি গাড়ি বের করতে। তার মানে তুমি গাড়ি বের করবে? কিন্তু ম্যাডাম, এত রাতে কোথায় যাবেন? তাছাড়া আপনি তো অসুস্থ। আবার প্রশ্ন করছো? আমাকে তুমি শেখাবে সুস্থ অসুস্থের পার্থক্য? জেসমিনের রক্তরাঙা মুখ দেখে রাগের উত্তাপ আঁচ করতে পারল ড্রাইভার রমেশ। নীরবে ভীতু মুখখানা নামিয়ে নিয়েছে সেই কখন। এরপর গাড়ির উদ্দেশ্যে দ্রুত পায়ে স্থান ত্যাগ। এই ড্রাইভারদের হলো আরেক জ্বালা। মনিবের যখন যা ইচ্ছা তখন সেই হুকুম তামিল করতে হবে, আর তা না হলে দুর্ব্যবহার শুরু। এমনটা হবে না টাকার কেনা গোলাম যে। নিজেদের কোনো স্বাধীনতা নেই। মাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছিল, আর অমনি কিছুক্ষণ আগেই রমেশ বাড়ির দেওয়াল ঘড়ির আওয়াজটা শুনেছে। একটানা 12টা ঘণ্টা বাজিয়েছে, অথচ ম্যাডামের কাছে রাত 12টা কোনো প্রভাবই ফেলছে না। যেখানে ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ। স্যার যদি কোনোভাবে জানতে পারে। জেসমিনকে এমনভাবে কথা বলতে কখনো দেখেনি রমেশ। আজ হঠাৎ আবার কি হলো? বাড়ির একমাত্র এই মানুষটি সবচেয়ে সহজ সরল আর নিশ্চুপ ছিল। কখনো মুখ খুলতে দেখেনি। সাহেবের অমানবিক নির্যাতন মুখ বুজে সহ্য করে গিয়েছে প্রতিনিয়ত। বাগান থেকে উপরের দোতলায় কান্নার আওয়াজ শুনতে শুনতে পুরনো হয়ে গেছে। নিচ থেকে দোতলার কাছে জানালা অবয়ব স্পষ্ট দেখা না গেলেও শারীরিক নির্যাতনের পরিমাণ বোঝা যায়। তার সাথে ওই করুণ স্বরের চিৎকার নিত্যদিনের ঘটনা। নিচে দাঁড়িয়ে আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না রমেশের। কিন্তু আজকের এমন হঠাৎ পরিবর্তনের কারণ খুঁজতে চায়ও না রমেশ। আজ তাকে ম্যাডাম যেভাবে কথাগুলো শুনিয়েছে, এমন তাচ্ছিল্যের স্বরে এ বাড়ির কেউ কখনো বলেছে কি না, সেটারই প্রশ্নবোধক চিহ্ন মনের মাঝে এঁটে চলেছে সর্বক্ষণ। চাবি নিয়ে গাড়ি বের করতে চলে গেল রমেশ। আপা, কাজটা খুব শক্ত। বিষয়টা মনকে এখনো পর্যন্ত বোঝাতে পারছি না। আমরা পারবো তো? দেখ পারভিন, এই মুহূর্তে এসে এসব কথা বলিস না। নিচে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে এসেছি। তাছাড়া লাশ পচতে শুরু করেছে, ততক্ষণ পারফিউম দিয়ে লুকিয়ে রাখবি। কিন্তু আপা, আর কোনো কিন্তু নয়। যা, বস্তার মুখটা বেঁধে ফেল। শুধু শুধু সময় নষ্ট করে নিজের বিপদ বাড়িয়ে কী লাভ? তুই বেঁধে ফেল। আমার প্রচণ্ড ভয় লাগছে। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবি না মানে? তুই যাবি না? এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব হবে না। দেখছিস না কখন কি হয়ে যায়? আপা, আমি পারবো তো? মেরেছিলি কেমনে? তখন তো কাউরে ডাকস নাই। তুই তো জানোসই ইচ্ছে করে। পারভিনের কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দেয় জেসমিন। ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় একটু সামনে রাখা একটা চটের বস্তার কাছে। এরপর পারভিন নাকের ওপর ওড়না চেপে খুব দ্রুত দড়ি দিয়ে বেঁধে ফেলে বস্তার মুখটা। ইতিমধ্যে নিচ থেকে কয়েকবার গাড়ির হর্নের শব্দ এসেছে। জেসমিন বলল, ড্রাইভারকে একটু উপরে ডাক দে, বস্তাটা নামিয়ে গাড়িতে নিয়ে রাখবুক। পারভিন দোতলার বারান্দায় দাঁড়িয়ে গলা ছাড়ল, এই যে ভাই, একটু এদিকে আসেন তো। কি যেন বিড়বিড় করতে করতে রমেশ ওপরে উঠে এলো। জেসমিন ড্রাইভারের
উদ্দেশ্যে বলল, বস্তাটা নিয়ে গাড়িতে রাখো। ম্যাডাম, এই বস্তায় কি আছে? প্রশ্ন করতে বারণ করেছিলাম। রমেশ অপরাধ স্বীকার করে বস্তাটা কাঁধে তুলে নিতে চেষ্টা করল, কিন্তু গন্ধটা তার নাকে জ্বালিয়ে দিয়ে পেটে পৌঁছে যাচ্ছে। আবার একটা প্রশ্ন উকি দিয়ে উঠল, এত দুর্গন্ধ কেন? কিন্তু ম্যাডামের তিক্ত কথায় ভয় চেপে গেল। পেছনে পেছনে পারভিন ও জেসমিন। নিচে নামার সময় একবার জেসমিনের শাশুড়ির রুমটা উকি দিয়ে দেখে নিল। না, কড়া ডোজের ওষুধ। ঘুম এত সহজে ভাঙা সম্ভব নয়। আমি ড্রাইভারকে সব বলে দিচ্ছি, তুই গাড়িতে গিয়ে বস, আর সাবধান। কাজটা যেন ভালোই ভালোই শেষ করে আসতে পারিস। আপা, আমার প্রচণ্ড ভয় করছে। আমি পারবো তো? পারতে তো তোকে হবেই। ভরসা রাখ। যা, গাড়িতে গিয়ে বস। পারভিন গাড়িতে গিয়ে বসল। এত বড় একটা কাজ একা একা বড্ড ভয় করছে তার। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল জেসমিন ও ড্রাইভার কথা বলছে। পারভিন নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। শেষ পর্যন্ত রুম্মানকে খুন করে ফেলা, বিশ্বাসের অযোগ্য। এখন আবার খুনের চিহ্ন লোপাটের ব্যবস্থা করেছে। আইনের জাল থেকে নিজেকে বাঁচানো যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দুই বোন। কিন্তু পারভিনের এটা মাথায় আসছে না, স্বামীর মৃত্যুতে কোনো নারীর ভেতর কি শোকের ছায়া পড়ে না, যেখানে রুম্মানের জন্য তার নিজেরই খুব খারাপ লাগছে। এই বলে নিজের মনকে সায় দিল যে জেসমিন বড় শক্ত মনের মানুষ। গাড়ি ছাড়তে জেসমিন হাত উঁচু করে পারভিনকে বিদায় জানালো। বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলল, সাবধান, বেস্ট অফ লাক। মনের ভেতর থেকে একটি পাথর নিঃসন্দেহে নেমে গেল। আবার ঠোঁটের কোণে সেই অদৃশ্য হাসিটা যেন ভুলিয়ে দিল সব কিছু। এতক্ষণে নিজেকে খুব হালকা হালকা মনে হচ্ছে। এতটাই হালকা লাগছে যেন হাওয়ায় ভেসে উঠেছে। হঠাৎই তলপেটের ডান দিকটাতে একটা চিকন ব্যথার অনুভূতি। ব্যথাটা ক্রমশ বেড়েই চলছে। খুব দ্রুত ওপরে উঠতে লাগলো জেসমিন। সমস্ত শরীর যেন মুচড়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে মনে হলো তার তলপেটের নিচে কে যেন হাজারো ছুরির আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে। পা দিয়ে কদম ফেলবার একটুও জোর নেই। কোনোমতে সিঁড়ি বেয়ে উঠে শাশুড়ির রুমে ঢুকে তাকে ডাকতে লাগলো জেসমিন। গাড়ির ভেতরটা কেমন গন্ধে ছেয়ে গেছে। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। পারভিনের ইতিমধ্যে 2 বার বমি হয়েছে। ড্রাইভারও গাড়ি থামিয়ে কিছুক্ষণ পর পর বাইরে গিয়ে ওয়াক ওয়াক করছে। দুজনেরই মুখ জুড়ে বিরক্তির ছাপ। দুর্গন্ধ এড়াতে জানালার কাচ খুলে দিল রমেশ। পারভিন খোলা জানালা দিয়ে রাতের পৃথিবীটাকে দেখছে। সমস্ত ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। আশেপাশে নির্জন জায়গা জুড়ে শুধু শুনশান নীরবতা। মুহূর্তেই সব ভুলে গেছে। চোখ দুটো নিশ্চুপ হয়ে গেল জানালা ফাঁক থেকে আসা ফুরফুরে বাতাসে। দুজন নার্স দ্রুত ঠেলে নিয়ে যাচ্ছে বেডটাকে। বেডের ওপর জেসমিন হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার দিচ্ছে অনবরত। চিৎকারের শব্দ মধ্যরাতের হসপিটালকে ঘুম থেকে জাগিয়ে দিল। বেডের পেছন পেছন টলতে টলতে এগিয়ে আসছিল জেসমিনের শাশুড়ি। এরপর তিনি ইমার্জেন্সি রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। জেসমিনকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ড্রাইভার গাড়িটা ব্রেক কষে থামালেন পুলিশ স্টেশনের সামনে। গাড়ি থামায় পারভিনের ঘুমের চোখ খুলল। তাকিয়ে চমকে ওঠে। লোহার হ্যান্ডকাপ দুটো তার চোখের সামনে ঝুলন্ত অবস্থায়। কিছু বুঝতে না পেরে ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভার মুচকি হেসে বলল, অপরাধী কখনো সম্পর্কে বোন হয় না। তোমার বোন আমাকে এখানে নিয়ে আসতে বলেছিলেন। সাথে ডকুমেন্ট তো আছেই। পারভিনের চোখ নিমিষেই লাল হয়ে ওঠে। ভাবছে আমি আরও একবার ঠকে গেলাম। কাঙ্ক্ষিত কান্নার শব্দ শোনার অপেক্ষায় করছিল মূর্ছারত জেসমিন। কি পেয়েছে এই জীবনে? না পেয়েছে স্বামীর সুখ, না পেয়েছে পরিবারের সুখ। নির্মম নির্যাতন প্রতিনিয়ত সহ্য করে গেছে। ভালোবাসা নামক অদৃশ্য বিষয়টির জন্য মরিয়া হয়ে ছুটেছে দিনরাত স্বামীর পেছনে, কিন্তু ফলস্বরূপ বোনকে দিতে হয়েছে স্বামীর ভাগ। আর সেই দিনই প্রতিজ্ঞা করেছিল জেসমিন, স্বামী আর বোনকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। তার বুকে যতটা তাপ অনুভূতি হয়েছে সে তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবে।
কিন্তু মাঝখান থেকে রুম্মানি মরে গেল পারভিনের হাতে। এবার পারভিনের চালটাও চেলে দিয়েছে জেসমিন। উচ্চ স্বরে কেঁদে উঠল সদ্যজাত কন্যা শিশুটি। কান্নার শব্দ কানে যেতেই পাশ ফিরে তাকাতে গিয়ে জেসমিন খেয়াল করল তার সমস্ত শরীর অদৃশ্য কোনো হাত জাপটে ধরে আছে। কোনোভাবে নড়তে পারছে না, এমনকি চোখ মেলে তাকাতেও পারছে না। কেমন শীতল এক অনুভূতি। বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে আসা জলস্রোত ধুয়ে দিল সকল কষ্ট, বেদনা, দুঃখকে। একজন নার্স বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ানো মহিলাটিকে বলল, মেয়ে হয়েছে, তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত মাকে বাঁচাতে পারলাম না। উই আর ভেরি সরি। মহিলাটি বাচ্চাটিকে আলতো করে কোলে নিয়েই চোখ আটকে গেল ছোট মুখখানায়। একদম বাবার মতো হয়েছে। জেলখানার শিক ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছে রুম্মানের প্রতি ভালোবাসা ফিকে হয়ে গেছে। এই অনিশ্চিত জীবন থেকে বাইরের পৃথিবী দেখার সম্ভাবনা খুব কমই রয়েছে। মার্ডার কেসের আসামি। শেষ মুহূর্তে বোনের চালাকি রং মোটেও বোঝার উপায় ছিল না। জেলখানার শিকলের ফাঁক দিয়ে মনটা স্পর্শ করে নিয়েছে অতীত স্মৃতি। মন চাইছে বড় বোন জেসমিনের পিঠ চাপড়ে বলতে, সত্যি তুই বড় শক্ত মনের মানুষ। মুহূর্তের নিশ্চুপ স্বপ্নগুলো কোণঠাসা হয়ে গর্ভধারিণী মাকে জড়িয়ে ধরল। কতদিন মাকে দেখিনি। এই অশ্রুসিক্ত আঁখি দুটি। সমাপ্ত।